সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের রপ্তানি খাতকে আবারও বড় একটি ধাক্কা দিল ভারত। বাংলাদেশের যে সরকার বর্তমানে ক্ষমতায় রয়েছে তাদের ক্রমবর্ধমান কূটনৈতিক ফেলিয়রের কারণে এবং ভারতকে অবজ্ঞা করার কারণে দেশটি একের পর এক বাংলাদেশের বিরুদ্ধে অ্যাকশন নিয়েই যাচ্ছে। এই অ্যাকশনের ফলে সবচেয়ে বেশি যেই ক্ষতিটি হচ্ছে বাংলাদেশের রপ্তানি খাত। বাংলাদেশের রিজার্ভ বা বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম দুটি মাধ্যম হলো প্রবাসী আয়, রেমিটেন্স এবং রপ্তানি আয়। এই দুইটার একটাই আমরা মোটামুটি ভারতে অনেক পণ্যই রপ্তানি করি। বছরে বা একটা অর্থ বছরে কম করে হইলো 1.5-2 বিলিয়নের মতো আসে। কোনোভাবেই বাংলাদেশের মতো দেশের জন্য এটা কম না। প্রতিবেশী দেশে আপনি খুব সহজে পণ্য রপ্তানি করতে পারেন এবং সহজে রপ্তানি করে আপনি সহজে আয় করতে পারতেছেন। 2 বিলিয়ন আমাদের আসলে রপ্তানি করার মতো, ভারতে রপ্তানি করার মতো খুব আহামরি জিনিস নেই। তাও যা রপ্তানি করি তার মধ্য দিয়ে 2 বিলিয়নের মতো আয় করি। 2023-24 অর্থ বছরেও আমরা প্রায় 1.5 বিলিয়ন, এই 1 বিলিয়ন 1.5 বিলিয়নের বেশি হচ্ছে আমরা এই রপ্তানি আয় ভারত থেকে করেছি। সেই জায়গায় ভারত পরপর 3টি ধাক্কা দিল। প্রথমে ট্রান্সশিপমেন্ট বাতিল করলো, দ্বিতীয়ত তারা হচ্ছে স্থলবন্দর দিয়ে এই তৈরি পোশাক সহ আরো বিভিন্ন পণ্য যে রপ্তানি করে খুব সহজে বিভিন্ন জায়গায়, ধরেন মেঘালয়ে যাবে, ধরেন ত্রিপুরায় যাবে, তো ত্রিপুরায় গেলে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া দিয়ে ঢুকিয়ে দিচ্ছে। জাস্ট তারা এইসব জায়গায় এমন কিছু বিধিনিষেধ দিয়েছে, এমন পথটা এমন ভাবে ঘুরিয়ে দিয়েছে যে আসলে বাংলাদেশের পক্ষে আদতে ওইসব জায়গা দিয়ে আর পণ্য রপ্তানি করা সম্ভব না। কারণ ভারতও তো বাংলাদেশ থেকে পণ্য নেয় খুব সহজে। কারণ ভারতের কেন্দ্র থেকে ধরেন মুম্বাই থেকে যদি ধরেন ত্রিপুরায় পণ্য আসে বা দিল্লি থেকে যদি ত্রিপুরায় পণ্য আসে, ওইখান থেকে আসতে যত কষ্ট হবে তার চেয়ে বেশি সহজ হচ্ছে বাংলাদেশ থেকে ঢোকায়। এজন্য তারা এখান থেকে পণ্য আমদানি করে থাকে বাংলাদেশ থেকে, এবং বাংলাদেশও খুব সহজে রপ্তানি করতে পারে। এখন তারা সেগুলোতে এমন ভাবে বিধিনিষেধ দিয়েছে, শুধুমাত্র তৈরি পোশাক শুধুমাত্র বন্দর দিয়ে, নৌ বন্দর দিয়ে পাঠানো যাবে, তাও মহারাষ্ট্রের নবসেবা বন্দর এবং কলকাতার বন্দর। এখন নতুন করে 9টি পণ্যের উপর তারা নিষেধাজ্ঞা দিয়েছে। এই 9টি পণ্য গত অর্থ বছরে 23-24 অর্থ বছরে এই 9টি পণ্য ভারতে রপ্তানি করে বাংলাদেশ প্রায় 1600 কোটি টাকা আয় করেছে। 14 কোটি, প্রায় 15 কোটি মার্কিন ডলারের মতো আয় করেছে, যেটা বাংলায় টাকা হিসাব করলে প্রায় 1600 কোটি টাকার মতো হয়। এখন তারা এই নতুন করে 9টি পণ্য আমদানি করতে বা ভারতে, বাংলাদেশ থেকে ভারতে পাঠাতে নতুন করে তারা বিধিনিষেধ দিয়েছে। একটু শুনেন, এমন একটা বিধিনিষেধ দিয়েছে আদতে এইসব পণ্য আর বাংলাদেশ থেকে যাওয়ারও আর কথা না। কারণ আপনি যদি তখন এগুলো এই নদী বন্দর দিয়ে পাঠান বা সমুদ্র ব্যবহার করে পাঠান, খরচ এত পরিমাণ বাড়বে আর সময় এত বেশি লাগবে যে আসলে যারা ভারত থেকে আমদানি করবে তারাও নিতে চাইবে না। খরচ এবং সময়ের জ্বালায় আর হচ্ছে বাংলাদেশ থেকেও আসলে তারা অন্য মার্কেট খুঁজবে যে হচ্ছে যেখান থেকে আর একটু কম খরচে তারা পায়। এবং খুব ইম্পর্টেন্টলি, বাংলাদেশের সোনালী আঁশ যেটা পাট, পাট থেকে যেসব পণ্য উৎপন্ন হয়, বাংলাদেশের পাটটা এখনো টিকে আছে কিছু পণ্য রপ্তানি করে। বাংলাদেশে মানুষের মাঝে কিন্তু পাট নিয়ে তেমন একটা বা পাট জাতীয় পণ্যের চাহিদা এখানে খুব একটা বেশি নেই। রপ্তানি করে যা আয় করে এটা দিয়েই মোটামুটি পাট শিল্পটা কিছুটা টিকে রয়েছে। এবং এই রপ্তানি আয় যদি না থাকতো পাট শিল্প একেবারেই শেষ হয়ে যেত। এখন ভারতের এই নিষেধাজ্ঞা, যেখান থেকে পাট শিল্পের পণ্য রপ্তানি করে বাংলাদেশ প্রায় 1600 কোটি টাকা এক অর্থ বছরে আয় করেছে, সেটাতে বিধিনিষেধ দেওয়ার ফলে এই সোনালী আঁশের এই শিল্পটা ধ্বংসের মুখে পড়ছে। এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের কূটনৈতিক ফেলিয়র। কিভাবে আমি সেটা বলবো, আগে একটু দেখি কি কি পণ্যের উপর বিধিনিষেধ দিয়েছে এবং কি বিধিনিষেধ দিয়েছে। বাংলাদেশ থেকে এইসব পণ্য সমুদ্র পথে একটি পথ খোলা রেখেছে ভারত। মানে আমাদের ধরেন চট্টগ্রাম বন্দর বা যে কোনো বন্দর ব্যবহার করে আপনি এটা মহারাষ্ট্রের সেবা বন্দরে পাঠাতে হবে, এটাই একমাত্র পথ। মহারাষ্ট্র থেকে এটা ধরেন 7 সিস্টারে গেল, এটা ধরেন অন্যান্য রাজ্যে গেল। বাংলাদেশের পণ্যগুলোর মূলত চাহিদা হচ্ছে 7 সিস্টারে। তো 7 সিস্টারে যদি আপনি পণ্য ঢুকাইতে না পারেন, 7 সিস্টারে ধরেন আসাম, মেঘালয়, মিজোরাম, তারপরে ত্রিপুরা, আরো অন্যান্য যেসব অঙ্গরাজ্যগুলো রয়েছে, এরা যদি মনে করে যে বাংলাদেশ থেকে পণ্য মহারাষ্ট্রে যাবে, ওখান থেকে আমার আনতে বাড়তি টাকা লাগতেছে, ও তো নিজের দেশের অন্য অল্টারনেটিভ কোনো পণ্য ব্যবহার করবে।
জাস্ট ভারত সরকার বুদ্ধিমত্তার সঙ্গে বাংলাদেশকে একটা মার খাওয়ানোর জন্য এই বুদ্ধিটা বের করেছে। তারা কিন্তু কোনো পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়নি, বলেনি যে এই পণ্য যাইতেই পারবে না। তারা বলছে, তারা পথটা ঘুরিয়ে দিয়েছে। এই পথ ঘুরিয়ে দেওয়াটাই বাংলাদেশের জন্য বিপদ। স্থলবন্দর দিয়ে আমদানি নিষিদ্ধ করা এইসব বাংলাদেশি পণ্যের মধ্যে রয়েছে কাঁচা পাট, পাটের রোল, পাটের সুতা ও বিশেষ ধরনের কাপড়। একটু শোনেন, 2023-24 অর্থ বছরে বাংলাদেশ এই 9 ধরনের পণ্য রপ্তানি করে 14,94,00,000 বা প্রায় 15 কোটি মার্কিন ডলার আয় করেছে, যেটা 1645 কোটি টাকার মতো। এবং এই স্থলবন্দর দিয়ে এই পণ্যগুলো সব 99% যাইতো স্থলবন্দর দিয়ে। ধরেন আখাউড়া দিয়ে যাচ্ছে, ধরেন ভোমরা দিয়ে যাচ্ছে, ধরেন বেনাপোল দিয়ে যাচ্ছে, এগুলো দিয়েই যাইতো। মাত্র 1% মতো, 1% মতো অল্প কিছু এই যে ধরেন নবসেবা বা হচ্ছে এই কলকাতার বন্দর নদী পথে বা সমুদ্র পথে যাইত। এবার বলে স্থলবন্দর দিয়ে বন্ধ করে দেওয়ার ফলে এই যে এখন এগুলো কি আর নদী সমুদ্র পথ দিয়ে যাবে? একেবারেই না, কারণ এগুলোর প্রয়োজনীয়তা ছিলই যেখানে স্থলবন্দর দিয়ে খুব সহজে ঢোকা যায় সেখানে। আমরা জানি এর আগে ভারত শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ থেকে যখন কূটনৈতিক ফেলিওর হচ্ছিল এবং বাংলাদেশের ঢাকায় রাজধানীতে বিভিন্ন মানুষ স্লোগান দিচ্ছিল দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, অথচ যে দিল্লি না ঢাকা স্লোগান দিচ্ছে সেও দেখা গেল ওই দিন ভারতীয় চাল দিয়ে ভাত খেয়ে আসছে, ভারতীয় পেঁয়াজ দিয়ে রান্না করা তরকারি খেয়ে আসছে, তারাই স্লোগান দিচ্ছে। আমি সবসময় মনে করি যে ভারতের সঙ্গে আমাদের যে সম্পর্ক সেটা অবশ্যই বাংলাদেশের সম্মানের শহীদ হইতে হবে। বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের জনগণকে রেসপেক্ট দেখিয়ে তারা হচ্ছে এখানে যে সম্পর্ক, সরকার টু সরকার সম্পর্ক না, শুধুমাত্র জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক তাদের তৈরি করতে হবে। তারাও ভারত ও বাংলাদেশের প্রতি অন্যায় করেছে শেখ হাসিনা রেজিমকে টিকিয়ে রাখার ক্ষেত্রে, তবে আমাদেরও ভারতকে দরকার রয়েছে এবং ভারতেরও আমাদেরকে দরকার রয়েছে। তাই এই জায়গায় সম্পর্ক খারাপ করে আসলে আমরা বেশি দূর এগোতে পারবো না, কারণ ভারত আমাদের নিকট প্রতিবেশী তো বটেই, ভারত আমাদের অনেক বড় সীমান্তের সঙ্গে জড়িত, সীমান্তের সঙ্গে তাদের দেশ, এটা তো রয়েছে। পাশাপাশি ভারত থেকে আমরা প্রচুর পরিমাণ খাদ্যপণ্য আমদানি করে থাকি, প্রায় 9 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমরা প্রতি বছর আমদানি করি। এর মধ্যে আমাদের যে একদম বেসিক যে খাদ্যপণ্য, চাল, ডাল, তারপরে পেঁয়াজ, তেল, অন্যান্য আরো যা যা রয়েছে, বেশিরভাগই আমরা ভারত থেকে আমদানি করে। বলতে লজ্জা কিসের, ভারত থেকে আমদানি যদি না হয় এদেশে মোটামুটি দুর্ভিক্ষ লাগবে। সেই জায়গায় বাংলাদেশের উপর প্রায় এই সরকারের, শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত একের পর এক বিধিনিষেধ দিয়ে যাচ্ছে। এটা বাংলাদেশের রপ্তানি খাতের উপর বড় একটা ধাক্কা হিসাবে কাজ করবে। আমি একটু দেখি, ভারত প্রথমে এই এই যে 17 মে তারা হচ্ছে তৈরি পোশাক সহ আর অন্যান্য বিভিন্ন জিনিসের উপর তারা বিধিনিষেধ দিয়েছে। বিধিনিষেধটা এমন ভাবে দিয়েছে, খুবই বুদ্ধিদীপ্ত ভাবে। আমি যেটা বলছিলাম যে হচ্ছে তারা আসলে পথটা ঘুরিয়ে দিয়েছে। এই পথ ঘুরিয়ে দেওয়ার ফলে আসলে ধরেন বাংলাদেশ থেকে বিস্কুট যায়, বাংলাদেশ থেকে আসবাবপত্র দেয়, তো ধরেন এটা যাবে আসামে, বা ধরেন এটা ত্রিপুরায়, যেটা ত্রিপুরা আমাদের একদমই কাছে, এটা উদাহরণটা দেওয়া সহজ। ত্রিপুরায় যাবে, আপনি আখাউড়া বন্দর দিয়ে ঢুকাই দিলেন, কুমিল্লা দিয়ে আপনি ঢুকাই দিলেন, খুবই সহজ, খুবই সহজ। এখন ওই লোক যখন দেখবে আপনি ওইটা আর সে আখাউড়া দিয়ে, ত্রিপুরার লোকটা আখাউড়া দিয়ে বাংলাদেশ থেকে পণ্য নিতে পারছে না, এটা যাবে হচ্ছে আপনার প্রথমে চট্টগ্রাম বন্দর, চট্টগ্রাম বন্দর থেকে যাবে মহারাষ্ট্রের সেবা বন্দর বা কলকাতার বন্দরে যাবে। ওইখান থেকে তাকে হচ্ছে আবার পরিবহন দিয়ে খরচ করে এনে তাকে তার জায়গায় আনতে হবে। সে কি আর নিতে চাইবে? সে তার দেশের জিনিসটা, দেশি উৎপন্ন জিনিসটা আর একটু বেশি হইলে তো সে সেই দেশের বিস্কুটটাই খাবে, সেই দেশের আসবাবপত্রটাই কিনবে, কোমল পানীয়টা সেই দেশেরটাই কিনবে, তাই নয় কি? তাহলে এটা আমাদের জন্য বড় খড়গ, একেবারেই বড় খড়গ। গত 9 এপ্রিল কলকাতা বিমানবন্দর ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের পণ্য রপ্তানির বিশেষ সুবিধাও প্রত্যাহার করেছিল। এটা ট্রান্সশিপমেন্ট বাতিল, এবং শুক্রবারের ঘোষণা অনুযায়ী নতুন করে এই যে শুক্রবারের না, দুঃখিত, এই যে এই শুক্রবারেরই এই ঘোষণা অনুযায়ী নতুন করে আবার বিধিনিষেধ দিল। এই ক্ষেত্রে ভুটান, নেপালে যে পণ্য যায় সেই সব ক্ষেত্রে এটা কার্যকর হবে না। তবে ভারতও তো বাংলাদেশের একটা এই রপ্তানি আয় করার একটা জায়গা। সেই জায়গাতে কেন আমরা বারবার ধাক্কা খাচ্ছি? সরকার কেন এগুলো মীমাংসা করছে না? আপনারা একটু দেখেন যে হচ্ছে ভারতে আমরা আসলে কেমন রপ্তানি করি। ভারতে যে এই 23-24 অর্থ বছরে 157
কোটি মার্কিন ডলার আমরা রপ্তানি করেছি, রপ্তানি আয় 1.5 বিলিয়নের বেশি। কখনো কখনো এটা শেখ হাসিনার অনেক সময় এটা 2 বিলিয়নেও গেছে। আমরা বিপরীতে আমদানি করি আমরা 9 বিলিয়ন 10 বিলিয়নের মতো। রপ্তানি ঘাটতি অনেক, খুবই স্বাভাবিক। আপনার তো একবারে বেসিক, ভারত তো আমাদের থেকে চাল নেয় না, ডাল নেয় না, তেল নেয় না। আমরা তো তাদের থেকে একদম নিত্য পণ্য, খাদ্য পণ্য যেটা, সেটা আমদানি করতে হচ্ছে আমাদের তাদের থেকে। তো সেক্ষেত্রে এই ঘাটতিটা তো বড় হবে। এখন ভারতের নারকেল ডাবের দরকার নেই, তারা কি আমাদের থেকে নারকেল ডাব নেবে? একদমই নেবে না। তো যেটা তাদের দরকার নেই সেটা তো নেবে না। হয় আমাদের উৎপাদন বাড়াইতে হবে, অথবা ভারতে রপ্তানি করার মতো জিনিস আমাদেরকে তৈরি করতে হবে, তখন এই রপ্তানি ঘাটতিটা কাটবে। এখন বিধিনিষেধ, এই যে দেখেন ভারত থেকে আমরা তৈরি পোশাকে 55 কোটি মার্কিন ডলার আয় করি, প্রক্রিয়াজাত পণ্যেও আমরা 16 কোটি মার্কিন, প্লাস্টিক পণ্যে 4 কোটি, তারপরে তুলা ও তুলার জুটে আমরা 3 কোটি মার্কিন ডলার আমরা আয় করে থাকি। এখন এই সব কটিতে ধাক্কা দিয়েছে এই যে বাংলাদেশের যে রপ্তানি আয়, এর 3.75% আসে ভারত থেকে। এই 3.75% যদি একটা ধাক্কা লাগে, এটা যদি 1% নেমে আসে, 200, এই 157 কোটি মার্কিন ডলার যদি এটা 100 কোটিতে নেমে আসলো, বা 50 কোটিতে, মানে বৈদেশিক মুদ্রায় বা রপ্তানি আয় 1 কোটি ডলার কমাও ক্ষতি। আপনি সবসময় চেষ্টা করবেন রপ্তানি আয়টা বাড়ানো, কিন্তু ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটা এমন জায়গায় গিয়ে ঠেকেছে, এটা কমছে। এখন প্রশ্ন হইল কেন? যখন ট্রান্সশিপমেন্ট বাংলাদেশ সরকার বাতিল করে, এই ভারত সরকার বাতিল করে বাংলাদেশের কে দেওয়া যে ট্রান্সশিপমেন্ট সুবিধা, এটা যখন বাতিল করে ভারত, বাংলাদেশ সরকার একটা সিদ্ধান্ত নেয়, ভারত থেকে সুতা আমদানিটা বন্ধ করে দেয়। এরপরে ভারত, আমরা দেখলাম এই যে প্রক্রিয়াজাত পণ্য, তারপরে তৈরি পোশাক, এইসব পণ্য তাদের দেশে রপ্তানির ক্ষেত্রে বিধিনিষেধ দিয়ে দেয়। অর্থাৎ এক ধরনের এমন বিধিনিষেধ এটা, যে আসলে আপনার পক্ষে আসলে খুব সহজে সেই দেশে এইসব পণ্য রপ্তানি করাই কঠিন হয়ে পড়ে, এবং আপনি আসলে ওই আর কাস্টমারই ওখানে পাবেন না। এবার নতুন করে পাটজাত পণ্য, সোনালী আঁশ, যেটা রপ্তানি আয়ের উপর টিকে আছে, সেই সোনালী আঁশের পণ্য রপ্তানিতে বড় ধাক্কা দিল। অর্থাৎ ভারত এখন পর্যন্ত 3টে স্টেপ নিল, বিপরীতে বাংলাদেশ একটা স্টেপ নিল। এখন বাংলাদেশ সরকারও জানে তাদের পক্ষে আর বেশি স্টেপ নেওয়া সম্ভব না, একেবারেই অসম্ভব। তারা কি চাইলে চাল আমদানি বন্ধ করতে পারবে, পেঁয়াজ আমদানি বন্ধ করতে? এই যে সামনে আগস্ট সেপ্টেম্বর আসতেছে, তখন দেখেন পেঁয়াজের আবার কি পরিমাণ ক্রাইসিস শুরু হয়, তখন বুঝতে পারবেন ভারত আসলে কি জিনিস। এটা তো গেল। এরপরে এই যে সরকারের কূটনৈতিক ফেলিওর, সরকার চীনের চাপে সরকার পাকিস্তানকে নিয়ে একটা জোট করার কথা, সম্ভাবনা তৈরি হয়েছে, যদিও আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন এরকম কিছু হবে না। ভারত এটাতে একেবারে মনক্ষুণ্ণ হয়েছে। এই মনক্ষুণ্ণতার কারণে সেখান থেকে আমি মনে করি ভারত এই বিধিনিষেধ দিয়েছে। সরকার, আপনি দেখেন সরকার চীনে সফর করেছে, সরকার থাইল্যান্ডে সফর করেছে, যুক্তরাষ্ট্রে গেছে, বিভিন্ন দেশে গত 11 মাসে 10 মাসে 12-13 বার সফর করেছে। এই সরকার কি পারতো না ভারতে একটি সফর করার উদ্যোগ নিতে? নাকি তাকে যারা নিয়োগ দিয়েছে তারা চায় না বিধায় তিনি ভারতে সফর করতে চাচ্ছেন না? ভারতে সফর করলে যদি আমাদের এই রপ্তানি এই ধাক্কাগুলো না আসে, অবশ্যই সফর করা উচিত। আপনার তো ভারতের সঙ্গে স্বার্থ সংশ্লিষ্টতা রয়েছে, ভারতের সঙ্গে তো আপনার লেনদেন রয়েছে, ভারতের সঙ্গে তো আপনার নানান পণ্যের আদান প্রদান রয়েছে। এখন পর্যন্ত এই সরকার ভারতের ভিসাটা পর্যন্ত স্মুথলি খুলতে পারেনি। তাহলে বলেন এই সরকার, যে সরকার একটা অবনতিশীল, শেখ হাসিনার পতনের পর আমরা মানি ভারত খুব দুঃখ পেয়েছে, ভারত খুব কষ্ট পেয়েছে, ভারত কখনোই চায় নাই শেখ হাসিনার পতন হোক। সেই শেখ হাসিনার পতন হওয়ার পর তারা রাগ করেছে, ক্ষোভ করেছে, তারা বাংলাদেশ নিয়ে নানান অপপ্রচার চালাইছে। সবকিছুর ঊর্ধ্বে গিয়ে কূটনৈতিক জায়গা থেকে বাংলাদেশ কি পারতো না এগুলো মীমাংসা করতে? তাহলে কি বলা যায় না ডক্টর মোহাম্মদ ইউনূসের কূটনৈতিক জায়গায় এক ধরনের ফেইলিওর, যেটা একদম এতটাই আনসাকসেসফুল এবং চেষ্টা না করা, সেটার কি বহিঃপ্রকাশ ঘটছে না? পাশাপাশি তিনি যে 7 সিস্টার নিয়ে যে মন্তব্যটা করেছেন চীনে গিয়া, যে 7 সিস্টারের গার্ডিয়ান আমরা, ভারতের শত্রু দেশে গিয়ে আপনি 7 সিস্টার নিয়ে নেতিবাচক মন্তব্য দিচ্ছেন। এই যে এই কথাটা, 7 সিস্টার নিয়ে এই মন্তব্য, এবং সুতার যে আমদানি সেটা বাতিল করা, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কূটনৈতিক ফেইলিয়র, ভারতের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে না পারার যে ফেইলিয়র, সেই সব জায়গা থেকে ভারত বারে বারে এইসব বিধিনিষেধ আরোপ করে যাচ্ছে। ভবিষ্যতে এই সরকারের সময়ে আরো কয়বার এই বিধিনিষেধ জারি রাখে, আরো কয়টি বিধিনিষেধ দেয়, সেটাই এখন দেখার বিষয়। আদতে বাংলাদেশেরই অবস্থাটা খারাপ হচ্ছে। 1 মিলিয়নও যদি
1 কোটি মার্কিন ডলারও যদি রপ্তানি আয় কমে, সেটা বাংলাদেশের জন্য খুবই খারাপ, বাংলাদেশের রিজার্ভের জন্য খারাপ, বাংলাদেশের অর্থনীতির জন্য খারাপ। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যত দ্রুত এটা বুঝবে, ততই তার জন্য মঙ্গল। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।